স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH একটি বহুল প্রচারিত ঐতিহাসিক গল্প আছে। কিছু কিছু ইতিহাসবিদ অবশ্য মনে করে থাকেন যে এটি সত্যি কিনা জানা নেই, কিন্তু আপনাদের মনে করানোর জন্য এবং আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ছোট্ট করে আজকে এই গল্প দিয়ে শুরু করি। কিশলয়ের অগ্নিবাণ। তখন চলছে ফরাসি বিপ্লব, প্রবল বিপ্লব চলছে, মানুষ খেতে পাচ্ছে না, রুটি নেই, খাবার নেই, রোগ ছড়িয়ে পড়েছে ফ্রান্সে, লড়াই চলছে তাদের মধ্যে রোগও ছড়াচ্ছে। ফরাসি রানী, ফ্রেঞ্চ কুইন তখন মারিয়ে অ্যান্তোয়েট, তাকে বলা হয় আপনার যারা প্রজা তারা খেতে পাচ্ছে না, তাদের ব্রেড নেই, রুটিটুকু নেই। রানী বলেন কেক দিয়ে দাও, কেক খাক ওরা। জানা নেই গল্পটি সত্যি কিনা, ফরাসি রানী এই কথা বলেছিলেন কিনা, ইতিহাসে অনেকে বলে থাকেন তিনি বলেছিলেন, কিন্তু মনে পড়ে যাচ্ছে এই আজকের পরিস্থিতি দেখে, আজকের চতুর্থী সারা দিনের উৎসবের চিত্র দেখে, একদিকে রাস্তায় নেমে প্রতিবাদ, বিক্ষোভ, আন্দোলন, রাগ, ক্ষোভ দেখিয়েছেন চাকরি হারারা, চাকরি প্রার্থীরা এবং মাদ্রাসা শিক্ষকরা। চাকরি প্রার্থীরা রাস্তায় নেমে চিৎকার করেছেন চতুর্থীর দিন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নৃত্য করেছেন, নাচ করেছেন, গানের তালে পা দুলিয়েছেন। চাকরি প্রার্থীরা বলেছেন আমাদের চাকরি নেই, খাবার পয়সা নেই, আমাদের বাড়ি চলবে কি করে, উৎসব তো দূরস্থ। চাকরি হারারা বলেছেন 7 মাস বেতন পাই না, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তাদের দুধ এনে দিতে পারি না, তাদেরকে পুলিশ টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে ফেলে দিয়েছে। মাদ্রাসা শিক্ষকরা বলেছেন অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আমাদের, অনেক প্রতিশ্রুতি পেয়েছি আমরা হাতে লবডঙ্কা। মাননীয়া কোমর দুলিয়েছেন। মনে পড়ছে ফ্রান্সের রানী মারিয়ে অ্যান্তোয়েট কি বলেছিলেন, উৎসব করো, রুটি নেই যখন কেক দাও। ন্যূনতম রোজগার নেই, চাকরি নেই, তারা উৎসবে কি করে মাতবেন মাননীয়া? উৎসবে ফিরুন, আপনি বলতে পারেন আপনি কোমর আপনি পা দোলাতে পারেন, কিন্তু প্রশ্ন থাকছে এরা কি করবেন। প্রথমে প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। সবাই বাঁচবে, আমরা বাঁচবো না, আমাদের বাঁচার কোনো অধিকার নাই। নেপাল করে দেবো পরিষ্কার। আমি বম ধরতে চাই না, আমি কলম ধরতে চাই। পুজোর সময় নতুন জামা কাপড়, যদি বিলাসিতাও ধরি, প্রিয়জনদের মুখে একটু ভালো খাবার তো একেবারেই ন্যূনতম চাহিদা, সেটাও জোটাতে পারছেন না এরা। অথচ হেলদোল নেই রাজ্যের অভিভাবক, রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ভারী ব্যস্ত। কোন পুজোর থিম কত ভালো হয়েছে তা হৃদয় নিয়ে বিচার করতে। আপনারা সবচেয়ে সেরা সেরা, এটা আমার হৃদয় দিয়ে বিবেচিত করছি আমি। আপনারা সবচেয়ে সেরা সেরা, এটা আমার হৃদয় দিয়ে বিবেচিত করছি আমি। কিন্তু পুজোর দিনেও পেটের ভাতটুকু জোগাড় করতে রাস্তা আঁকড়ে পড়ে থাকা মানুষগুলোর জন্য মুখ্যমন্ত্রীর হৃদয় কি একটুও কাঁদে না?
মমতার পুলিশ আবার বেজায় বিরক্ত হাহাকারের এই নগ্ন রূপ উৎসবের মধ্যে সামনে চলে আসায়। তাই সব হারানো মানুষগুলোকে টেনে হিচড়ে সরিয়ে দিতে ভয়ানক তৎপর তারা। যুবশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী ইত্যাদি বিভিন্ন রকমের শ্রী ভাতা প্রচলন করে শিক্ষা ব্যবস্থা এবং রাজ্যকে ভেঙে ফেলেছে। আমাদের পরিবার চলছে না, আমাদেরও খিদে পায়, আমাদেরও পেট রয়েছে। ওনার প্রতি একরাশ ধিক্কার, ধিক্কার, ধিক্কার। পুজো পার্বণের দিন হোক, তপ্ত দুপুর বা ঝমঝমিয়ে বৃষ্টি, হকের দাবিতে এই রাজ্যে একমাত্র ভরসা পথ। কিন্তু যার মুখের দিকে তাকিয়ে পথে নামছেন তিনি কিন্তু মুখ ফিরিয়ে ব্যস্ত উৎসবে। সব দেখছেন মানুষ। পুজো মিটলেই ভোট চাইতে এই মানুষগুলোর দুয়ারেই তো আবার দাঁড়াবেন মমতা। পুষছে মানুষ, লেখা হচ্ছে নতুন দেওয়াল লিখন। 26-এ এবার মমতা বনাম জনতা। রিপাবলিক বাংলা। উৎসব তো হবেই, পুজো হবে, দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হবে না, এটা কোন প্রশ্ন হতে পারে? প্রশ্ন আমাদের সেটা নয়। প্রশ্ন হচ্ছে রাজ্যের প্রশাসনিক প্রধান, যিনি এই মুহূর্তে শুধুমাত্র উৎসবে মেতে 11 জনের প্রাণ চলে গেল, রাস্তায় চাকরিহারা, চাকরি প্রার্থী তথা মাদ্রাসা চাকরি প্রার্থী এবং শিক্ষকরা রাস্তায় নামলেন, তাদের জন্য এই উৎসবে কি করেছেন মুখ্যমন্ত্রী? প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রথম প্রশ্ন, দুর্ভোগ যার যার, উৎসব মমতার, সবাই তো রাস্তায়, সবাই রাস্তায় নেমেছেন, এরা উৎসবটা ঠিক কাটাবেন কি করে? প্রশ্ন করব আমি। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও যারা রয়েছেন, অব্র সেন রয়েছেন, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন, আমার সঙ্গে মৌমিতা চক্রবর্তী রয়েছেন, গবেষক, আমার সঙ্গে শম্পা সেন রয়েছেন, অধ্যাপক, আমার সঙ্গে রয়েছেন মোহাম্মদ মহিউদ্দিন, মাদ্রাসা চাকরি প্রার্থী। আমি মোহাম্মদ মহিউদ্দিনকে দিয়ে আজকে শুরু করব। আমার প্রশ্ন হচ্ছে, আজকে আপনারা শুধুমাত্র পথে নামেননি, আজকে পথে নেমেছিলেন চাকরি হারারা, যারা চাকরি হারিয়ে ফেলেছেন, চাকরি করতেন, 7 মাস মাইনে পান না, চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়ে বসে আছেন, চাকরি পাননি দুর্নীতির কারণে, তৃণমূলের দুর্নীতির কারণে, এবং আপনারাও পথে নেমেছেন। মুখ্যমন্ত্রী উৎসবে ব্যস্ত, উৎসব হোক, উৎসবের উদ্বোধন হোক, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনাদের কি হবে? আপনাদের জন্য কি করেছেন মুখ্যমন্ত্রী? আপনাদের দাবি কি বলুন? দেখুন, প্রথমে বলতে গেলেই আমাকে বলতে হয় আমরা উৎসবের বিরোধী নয়। উৎসব পালন করা কর্তব্য, মানুষের দায়িত্ব, মানুষের একটা আবেগ কাজ করে, সেখানে উৎসব করা হোক। কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত মানুষদের নিয়ে যে এক প্রকারের খেলা শুরু হয়েছে, সেই খেলাটা কবে শেষ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমরা মাদ্রাসার চাকরি প্রার্থীরা 2013 সালে লাস্ট পরীক্ষা দিয়েছিলাম, তারপরে পরীক্ষা দিয়েছি 2023 সালে। 23 সালে পরীক্ষা দেওয়ার পরে সমস্ত ইন্টারভিউ, ভেরিফিকেশন সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও আজ কেন রেজাল্ট নেই? আমরা কেন স্কুলে যেতে পারবো না? আমরা বাড়িতে কি উত্তর দেব? আমাদের কি উৎসব বলে কিছু নেই? এইভাবে শিক্ষাকে পশ্চিমবঙ্গ থেকে কি মমতা বন্দ্যোপাধ্যায় উঠিয়ে দিতে চাইছেন? তার বক্তব্য কি আমরা জানতে চাই। কারণ আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল 2023 সালে। 23 সালের পর থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন, আজ কিন্তু রেজাল্টটা প্রকাশ করে 8 SLST বার করতে পারতেন। মাত্র 1729 পোস্ট, আপনি জানেন 1729 পোস্টের পরীক্ষা নিয়ে 2 বছর ধরে ইন্টারভিউ, ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরে আজ কেন রেজাল্ট নেই? কিসের জন্য তার রেজাল্ট প্রকাশ করছে না? কিসের ভয়? তারা কি আজ আমাদের কাছ থেকে টাকা পয়সা নিতে পারছে না বলে কি রেজাল্ট প্রকাশ করছে না? আমরা প্রশ্ন করতে চাই, আমাদের রেজাল্ট কবে দেবে? আমরা আজকের 7 SLST ঐক্য মঞ্চ থেকে আমরা বিকাশ ভবনে অভিযান করেছিলাম, সেখানে আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের সেক্রেটারি আমাদের কোনো সদুত্তর দিতে পারেননি। বরং তো তিনি আমাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন এবং আমাদেরকে পার্সোনাল অ্যাটাক করেছেন যে তোমাদের মুখটা আমি চিনতে পারছি, যে সমস্ত হবু শিক্ষকরা আসছেন দেখতে পাচ্ছি, তোমাদের সঙ্গে সেইভাবে ব্যবহার করবো আমরা। হয়তো দেখা যেতে পারে আমাদের ইন্টারভিউর মার্কসটা কমিয়ে দিয়ে আমাদের থেকে প্যানেল থেকে বের করে দিতে পারে। কেন প্রতিবাদ হবে? হ্যাঁ, কেন প্রতিবাদ হবে? আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ দেখে ভয় পাচ্ছে। 2023 থেকে এখনো পর্যন্ত ফলপ্রকাশ হয়নি, আপনারা প্রতিবাদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব করছেন, করুন, কিন্তু আপনাদের দিকে কেন তাকাবেন না? আমি প্রশ্ন করব মণিশঙ্কর বাবু, আজকে রাস্তায় দেখলাম পুলিশ টেনে হিচড়ে প্রিজন ভ্যানে ফেলছেন চাকরিহারাদের, চাকরি প্রার্থীদের। মাদ্রাসায় আপনার সামনে বসে উনি বলছেন কিভাবে দুর্ব্যবহার করা হয়েছে। ওনারা যারা প্রতিবাদ করেছেন, পুজোর উদ্বোধন, উৎসব সব হবে, আমরা সমস্ত কিছুর সাথে আছি, কিন্তু এই দুটো ছবি দেখতে পাচ্ছেন, একদিকে হাউ হাউ করে কান্না, আরেকদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৃত্য। এই দুটো ছবি বড্ড কন্ট্রাস্ট লাগছে না আপনার? বলুন। আন্দোলন, দেখুন, আন্দোলন করার অধিকার তো একটা সংবিধান স্বীকৃত, সবারই অধিকার আছে।
কখন আন্দোলন করবেন সেটাও তারাই ঠিক করবেন, কোন জায়গায় করবেন সেটা অবশ্য কখন কখন আমরা দেখছি আদালতের কাছে শরণাপন্ন হতে হয়, কারণ যেখানে সেখানে আন্দোলন করে প্রহিবিটেড এলাকা বলে কিছু থাকে সরকারের সেখানে। এখন আমার কথা হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা আপনার সঙ্গে কথা বলছি, আমরা রাস্তাঘাটে যাচ্ছি, আমরা চাকরি করছি, আমাদের সব কিছুটা না সংবিধান বা আইনের মধ্যে কিন্তু বাধা আছে। ফলে সরকার হোক বা কোনো ইন্ডিভিজুয়াল পার্সনই হোক, তিনি যদি কোথাও একটা অমিল করে মানে ইললিগ্যাল বা আনলফুল কিছু করে, তার জন্য আমাদের আদালত গঠন করা হয়েছে সেই জন্যেই। তো আমি বলছি যে একদিকে আমি আদালতে যাচ্ছি, আদালত যা বলবে সেটাই মেনে নেবে, সেটা আমরা টিভির পর্দাতেও বলছি, আর আদালতে একটা রায় হয়ে যাওয়ার পর আমরা আন্দোলনও করছি। আমি প্রথমেই বললাম আন্দোলন করতেই পারে, সংবিধান স্বীকৃত, কিন্তু যে আন্দোলনটা দিশাহীন, মানে আমি যদি মুখ্যমন্ত্রী হই, আমি দিশাহীন এই জন্যই বলছি, কেন দিশাহীন? যেখানে পরীক্ষা হয়ে গেল সেখানেও কেন মুখ্যমন্ত্রী আন্দোলন? আমি দিশাহীন কিনা একবার প্রশ্ন করি স্যার, আমি আবার আসিফ টানা বলতে দিলাম। মোহাম্মদ মহিউদ্দিন, আপনার আন্দোলন দিশাহীন? আপনাদের আন্দোলন কি দিশাহীন? আপনাদের কোনো দিশা নেই আন্দোলনের? খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, খুবই হাস্যকর কথা বললেন উনি। একজন শিক্ষার্থী, একজন চাকরি প্রার্থী যে দীর্ঘদিন ধরে পড়াশোনা করার পরে যখন 10 বছর 15 বছর পরে একটা চাকরির পরীক্ষা দিতে পারছে, সে চাকরির পরীক্ষা দেওয়ার পরে তার যোগ্যতার প্রমাণ, যোগ্যতার ভিত্তিতে সে পরীক্ষায় পাশ করেছে, পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ দিয়েছে, ইন্টারভিউ পরে ভেরিফিকেশন হয়ে গেছে, তারপরে সে যখন তার যোগ্য চাকরির কথা বলে, সেটা কি করে দিশাহীন হয়? উত্তর মণিশঙ্কর বাবু, তারপর অব্র। মণিশঙ্কর বাবু, কোনটা দিশাহীন? আপনি যে কথাটা বলছেন একদম রাইট। তার মানে আমি যেটা প্রথমেই বললাম যে ইললিগ্যাল বা আনলফুল যদি কিছু হয় তার জন্য আদালত আছে। আন্দোলনের কোনো পথ নেই। না, আপনি যে বললেন যেগুলো সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় তো আন্দোলন থেকে উঠে এসেছেন, তিনি নিজেই বলেন, তাই না? আমি বলছি যে সেগুলো তো অন্যায়, যেটা বলছেন আপনি একদম সরকারের অন্যায়, এবং এই অন্যায়টা ইললিগ্যালিটিটা কে ডিটেক্ট করবে? আদালত। 4 দিনে আমরা আদালতেও গেছেন, আদালতের রায়ও যখন হয়ে যাচ্ছে তখন আমরা সেই আন্দোলনটাকে কন্টিনিউ করছেন। তাহলে আইদার আপনারা আন্দোলনেই চালিয়ে যান, না হলে আপনারা আদালতের শরণাপন্ন হন, দুটো তো একসময় চলবে না। বুঝলাম মণিশঙ্কর বাবু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি আন্দোলন কন্যা, আন্দোলন থেকে উঠে এসেছেন। আপনি বলছেন আন্দোলন করা দিশাহীন, একমাত্র পথ হচ্ছে আদালতে গিয়ে বসে থাকা। আপনারা দুর্নীতি করবেন, মানে তৃণমূল দুর্নীতি করবে, আর আদালতে যাবে মানুষ। না, কেন যাবে? যাবে না। আমি মনে করি যে আদালতে আমাকে শেষ কথা, তাহলে আর আন্দোলনে যাব। বুঝলাম অব্র, অব্র দিশাহীন আন্দোলন চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পা দোলাচ্ছেন, আনন্দ করছেন, কিন্তু হাউ হাউ করে কাঁদছেন চাকরিহারারা, চাকরি প্রার্থীরা আমরা দেখছি। বলো অব্র। প্রথমত তো উৎসবের সঙ্গে বিষয়টাকে ইন্টারলিঙ্ক করার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু একটা জিনিসের সঙ্গে ইন্টারলিঙ্ক করা যায়, সেটা হচ্ছে তৃণমূলী মোৎসবের সঙ্গে ইন্টারলিঙ্ক করা যায়। একদিকে চাকরিহারারা বা চাকরি প্রার্থীরা বসে আছে, তাদের আর্তনাদ, তাদের কষ্ট, আর অন্যদিকে তৃণমূলী নেতামন্ত্রীদের মোৎসব, ধেই ধেই করে নাচ, পাঞ্জাবি পরে এই হাতে এদিক ওদিক নাড়িয়ে নাচ, এই ধরনের জোকারগিরিগুলো আমরা দেখছি। আর তার সঙ্গে তাদের দায়িত্ব থেকে 100 কিলোমিটার দূরে থাকা আর এই ছেলেমেয়েগুলোর কষ্ট, সেটা আমরা দেখছি। এগুলো ইন্টারলিঙ্কড, কিন্তু এই ইন্টারলিঙ্ক থাকা সত্ত্বেও আমি বলবো মনিদা তো আজকে বেশ কিছু ঠিক কথা বলেছেন। সংবিধান আইনের কথা মনিদা বলেছেন, মনিদা একজন আইনজ্ঞ, মনিদা একজন মহান আইনজীবী। আমাদের সংবিধান তো তৃণমূলকে বলেছিল, ভাই আলু পটল ঝিঙের মতো চাকরি বিক্রি করো। আমাদের সংবিধান তো তৃণমূলকে বলেছিল, ভাই দুর্নীতি করো, পকেটে পুরো পয়সা নাও, তো ওই পয়সা পকেটে ভরো। চাকরি প্রার্থীরা এমনি চাকরি পাবে কেন? পয়সা দিয়ে চাকরি পাবে। ওটা ঠিক বলেছেন। আইন তো এই কথাগুলো বলেছে, তাহলে আইন মেনে চলতে হবে, সংবিধান মেনে চলতে হবে। আর আরেকটা দারুণ কথা বলেছেন, মানে আজকে প্রাক পূজা মুহূর্তে ওনার মুখে 2টো লাড্ডু ঠুসে দিন, উনি বলছেন দিশাহীন আন্দোলন। ভাই আমি তোমার পাশে বসে বলছি, সত্যিই তোমাদের দিশাহীন আন্দোলন। দিশাটা কোনটা বলো তো, সঠিক দিশা? তৃণমূলের একটা নেতা খুঁজে নাও, বলো দাদা আপনার পকেটটা কোথায়, সে এরমভাবে পকেট বের করে দেবে, ওই পকেটে টাকা ঠোসো, তাহলে তোমাদের দিশা কিন্তু ফিরে তোমরা পাবে। টাকা না দিয়ে চাকরি পাওয়ার এক্সপেকটেশনটা যে তোমরা করছো, তার মানেই তোমরা দিশাহীন। তার মানে ভাবুন, একদিকে মোৎসব চলছে, এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য চলছে তৃণমূল প্রতিনিধির দ্বারা, আর অন্যদিকে বসে রয়েছে এই ছেলেমেয়েগুলো। আমি একটা ছবি দেখাচ্ছি তাদেরকে কিভাবে ট্রিট করছে পুলিশ। আজকে একজন ভদ্রমহিলা গলা টিপে ধরেছে, গলা টিপে ধরেছে, মানে আমি মাঝখানে বলিনি দাদা, সলিউশন বলে রাখতাম, তোমাকে বলছি যে কিভাবে একদম ঠিক বলেছেন। এটাকে বলে সলিউশন কি অব্র? মণিশঙ্কর বাবু জিজ্ঞেস করছেন সলিউশন কি? এত দামি কথা বলছেন, আচ্ছা বলছি, দাঁড়ান বলছি। এরা রাস্তায় বসে থাকবে আর মুখ্যমন্ত্রী উৎসব, অবশ্যই উৎসব করাই উচিত। আমার এত ভালো লাগছে প্রাক পূজা মুহূর্তে মনিদা একটাও ভুল কথা বলছেন না, মনিদা বলছেন সলিউশনের কথা বলে দাও না, সলিউশন একটাই। আরে
বলতে তো দিন দাদা, দাঁড়ান একটু অপেক্ষা করুন, প্রেশারাই হয়ে যাবে। সলিউশন একটাই, এই চোর চিটিং বা ছ্যাচর তৃণমূলকে মস্তর থেকে টেনে নামান। যতদিন মস্তরে এই চোর চিটিং বা ছ্যাচর তৃণমূলীরা বসে থাকবে ততদিন কেউ ভালোভাবে নিজের শিক্ষাগত যোগ্যতায় চাকরি পাবে না। এরা চাকরি বিক্রি করবে, এরা দুর্নীতি করবে, এরা 2 নম্বরই করবে, কোন যোগ্য প্রার্থীকে এরা চাকরি দেবে না। আর খালি বলছে আদালতে যাও। আরে ভাই, আদালতে যেতেও তো পয়সা লাগে। এরা ইনকাম করবে নাকি আদালতে দৌড় করে গিয়ে ওখানে শুয়ে থাকবে? বাংলার মানুষের কর্তব্য কি আদালতে বসে থাকা? মণিশঙ্কর বাবু বাকিদের কাছে যাওয়ার আগে বেশ অবর এক সেকেন্ড আমি কাউন্টার নেব, তারপর বাকিদের কাছে। মণিশঙ্কর বাবু দ্রুত কাউন্টার। আদালতে যাওয়ার কথা বলনি, আমি বললাম যদি আদালতে যায় তৃণমূল কেন চাকরি দিতে পারছে না? তৃণমূল কেন দুর্নীতি করছে? সেই প্রশ্নের উত্তরগুলো বলছি। আমি বলছি আদালতে যেতে আমি বলি না, বলছি যদি আদালতটাকে চুজ করবে তাহলে আন্দোলনটা দুটো একসঙ্গে তো হতে পারে না। 2 আর একটা কথা অভ্র, যদি ওদের সঙ্গে তোমরাও সমবতী হও, বিজেপিও যদি সমবেত হয়, তাহলে কালকে কিন্তু যখন অমিত শাহ এখানে উদ্বোধন করতে আসবে তখন ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, সবাই ভালো করে নিজেদের যোগ্যতা নিরিখে চাকরি পাবে। যতদিন তৃণমূল থাকবে এই 2 নম্বরই সিস্টেম চালিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত যতদিন তৃণমূল থাকবে জনমানুষ নির্বিশেষে তুমি বলবে। আমি বলি যতক্ষণ পর্যন্ত বিজেপি না আসবে ততক্ষণ পর্যন্ত ওদের প্রতি আপনারা সলিউশন দিতে পেরেছেন? সরকারে তো আপনারা কি করছেন? সিম্পাথাইজ আঙ্গুল চোষা ছাড়া আর কি করেছে তৃণমূল সরকার? আমি সম্পাদির কাছে এক সেকেন্ড অব্র, সম্পাদি এখনো বলেনি, মমিতা বলেনি। সম্পাদি, আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ উৎসব হবে, দুর্গাপুজো আসবে, ক্রিসমাস আসবে, ঈদ আসবে, সমস্ত উৎসব হবে, বাংলায় আমরা সমস্ত উৎসব পালন করব, ঠিক। কিন্তু যাদের দায়িত্ব পালন করার কথা, যাদের জন্য এই ছেলেমেয়েগুলো যারা রাস্তায় বসে হাওয়াও করে খাচ্ছে, পুলিশ ঠেলে ঠেলে প্রিজন ভ্যানে ফেলছে, তারা আজকে দায়িত্ব পালন না করে শুধু উৎসবটাই করবে? আমার প্রশ্ন এটা নয় যে উৎসব কেন করছেন, আমার প্রশ্ন হচ্ছে শুধু উৎসবটাই করবেন, বাকিগুলো করবেন না? শম্পা ম্যাডাম। দেখো কিশোরয়, পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি তাতে সত্যি সত্যি সমস্ত উৎসবের ঔজ্জ্বল্য ম্লান হয়ে গেছে 2 দিন আগে, যখন পিতৃপক্ষ থেকেই প্রায় এখানে শুরু হয়ে গিয়েছিল পুজো, এবং ইলেকট্রোকিউটেড হয়ে এতজন মানুষ যেখানে মারা গেল, একটা মেট্রোপলিটন শহরে মারা গেছে বিদ্যুৎপৃষ্ট হয়ে, জল জমা একরকম কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে বছরের পর বছর। 11 জন মানুষ সেই লাশের ওপর দাঁড়িয়ে, সেই যন্ত্রণার ওপর দাঁড়িয়ে প্রতি বছর, গত বছর আমাদের অভয়া আন্দোলনের কথা মনে পড়ে, অভয়ার মৃত্যুর পরে কিভাবে গোটা রাজ্য, গোটা দেশ এবং সারা পৃথিবী ব্যাপী আন্দোলন হয়েছিল, তখনও উৎসব হয়েছিল ওভাবেই, এবারে উৎসব হচ্ছে ওইভাবেই হচ্ছে। তাই পাশাপাশি যে ছবিটা এই নির্মমতার, নির্দয়তার, মানে মানবিকতাহীনতার, বিবেকহীনতার ছবিটা আজকে পরিষ্কার হয়ে গেল যে যাদের থেকে টাকা নিয়ে, টাকা তুলে, যেটা সুপ্রিম কোর্ট অবধি প্রমাণিত হয়ে গেছে, এবং যেখানে এসএসসি পর্যন্ত গিয়ে লিস্ট দিয়েছে টেন্টেড কারা কারা, তারা স্বীকার করে নিয়েছে যে তারা চুরি করেছে, সেই রাজ্যে এখনো পর্যন্ত প্রশাসন কিভাবে নির্দয় হয়ে এই চাকরিহারা, চাকরিহীন মানুষগুলোর ওপর, শিক্ষিত মানুষগুলোর ওপর এইভাবে নির্দয় অত্যাচার চালায়। তার কারণ এটা কাদের দ্বারা গঠিত প্রশাসন, কাদের দ্বারা গঠিত সমস্ত ব্যবস্থাটা, সেটা প্রায় দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে, এবং কারা থাকলে এই সিস্টেমটা চলবে সেটাও তারা স্পষ্ট করে দিয়েছেন। শিক্ষিত লোকেদের আর প্রয়োজন নেই এই বাংলায়, এটা বারবার সেই হীরক রাজার দেশের মতন প্রমাণিত হয়ে যাচ্ছে এবং প্রতিদিনই প্রমাণ করছেন তারা। তাই এই নির্দয়তার মধ্যে দিয়ে এই উৎসব পালন হচ্ছে, যেমনভাবে মৃতদেহের উপর দিয়ে উৎসব পালন হচ্ছে, তেমন উৎসব পালন হচ্ছে এই নির্দয়তার চিত্রগুলো দেখতে দেখতেও। কিন্তু আমার মনে হয় যে সমস্ত কিছুরই যেমন একটা শেষ আছে, এই ব্যবস্থারও একটা শেষ হতে বাধ্য। তার কারণ এত মানুষের যন্ত্রণা,
তাদের প্রতি নির্দয়তা, সেইটার তো একটা কোথাও শেষ হবে। দেখুন মৃণাল সেনের কোরাস ছবিতে দৃশ্য ছিল যে 30,000 বেকার ছাত্রছাত্রীর দল, কর্মপ্রার্থীর দল ঘিরে ধরছে একটা প্রাসাদ, প্রতিকায়িত প্রাসাদ। এখানে 30,000-এর সংখ্যাটা 30 লক্ষকে ছাড়িয়ে গেছে। কিন্তু ফলে এই মানুষের কর্মহীনতা, এই মানুষের বেকারত্বের যন্ত্রণা একদিন কিন্তু আগ্নেয়গিরিতে পরিণত হতে চলেছে। আমি মৌমিতার কাছে যাব, একদম শম্পা ম্যাডাম যেখান থেকে বলেছেন ওই লাইনে যাচ্ছে। আমি প্রশ্ন করছি মৌমিতা, দুর্গাপুজো হবে, মায়ের আরাধনা হবে, উৎসব হবে, সব উৎসব হবে, ক্রিসমাস হবে, ঈদ হবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধু উৎসবটাই হবে? উৎসবের সঙ্গে সঙ্গে প্রশাসনে যিনি বসে আছেন, রাস্তায় লোকগুলো পড়ে রয়েছে, কাঁদছে, তাদেরকে পুলিশ দিয়ে, আগে আমরা দেখেছি পায়ের বুট দিয়ে লাথি মেরেছে পুলিশ চাকরি হারাদের। এরম চলবে? আমরা এই দৃশ্য প্রতি বছর, বছরের পর বছর দেখতেই থাকবো, আর কিচ্ছু করব না, কিচ্ছু হবে না। মৌমিতা, দেখো কিশোলয়, মহাভারতের সময় দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, তারপরে তার প্রশ্নের সামনে সবাই তখন নীরব ছিল। তখন ন্যায়, ধর্ম, রাষ্ট্রের মুখোশ কিন্তু ভেঙে পড়ে গিয়েছিল। এবং আজ আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা একেবারেই তাই। রাস্তায় হাজার হাজার চাকরি প্রার্থী বসে রয়েছে, তারা হাহুতাশ করছে, তাদের আর্তনাদ, আর শাসক শ্রেণী কিন্তু ঠিক সেই মহাভারতের সময়কার সেই সভাসদদের মতোই নীরব। এবার বিষয়টা হচ্ছে এই যে রাজনীতি আসলে কি? রাষ্ট্র এবং নাগরিকদের মধ্যে এক প্রকার নৈতিক চুক্তি, ঠিক আছে? নাগরিক শিক্ষা পাচ্ছে, তারা পরিশ্রম করছে, তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, কিন্তু তারা ভাবছে যে রাষ্ট্র তাদেরকে সুবিচার দেবে, কিন্তু সেই ন্যায্য প্রতিদান যখন মিলছে না, তখন সেই চুক্তিটা ভেঙে যাচ্ছে। আর এই ভাঙন কিন্তু শুধুমাত্র চাকরি প্রার্থীদেরই ক্ষতি নয়, এটা আমাদের গণতন্ত্রের নৈতিক ভিত্তিকে দুর্বল করে দিচ্ছে। কারণ রাষ্ট্র যখন নাগরিককে রাস্তায় বসতে বাধ্য করে, তখন আসলে ন্যায়হীনতার দর্শনকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়। আর কামিং টু মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের সমাজকে দুটো ভাগে ভাগ করেছেন। একদল লোক পাচ্ছেন, আরেক দল লোক হারাচ্ছেন। যারা কারাপ্টেড লোক তারা বাড়িতে বসে আছে তার সাথে, আর যারা ভালো লোক, ভদ্রলোক, সমাজে যাদের কন্ট্রিবিউশন থাকে, তাদের অবস্থা দেখো, তাদের রাস্তায় বসতে হচ্ছে। কখনো ডিএ আন্দোলন চলছে, কখনো টেট পরীক্ষার জন্য আন্দোলন চলছে, কখনো এসএসসির জন্য, যেটা তুমি বললে যে শিক্ষকদের পেটে লাথি মেরে দেওয়া হচ্ছে, এরকম ঘটনা চলছে। এবং আসলে কি দেখো, ওনার রাজ্যে দুরকম নাগরিক, একটা হচ্ছে সুনাগরিক আর একটা হচ্ছে দুঃ নাগরিক। আমি দুঃ নাগরিক এই জন্য বললাম, মহাভারতে দেখবে যারা কৌরব পক্ষ, তাদের সবার নামগুলো কিন্তু দয়হর্ষ বিসর্গ দিয়ে শুরু ছিল, সেই জন্যই সুনাগরিক এবং দুঃ নাগরিক। যাই হোক, আজকে রাস্তায় যারা বসছে তারা ঠিক কতটা জ্বালা নিয়ে বসছে। তাদের পাশের বাড়িতে লোকজন দুর্গাপূজার বাজার করতে যাচ্ছে, তারা বুকে হাতে ভাবছে, আহারে আমার তো চাকরিটা নেই, আমি তাহলে কি কিনবো? পুজোতে একটুখানি বাইরে থেকে ভালো মন্দ খাবো, সেটা খরচা করে খাবো, নাকি একটুখানি পয়সাটা বাঁচাবো যাতে ভবিষ্যতে পেটে ভাতের সংস্থান থাকে? আজকে উনি ভারতবর্ষে, এই আমাদের পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়কে ঠিক কোথায় এনে দাঁড় করেছেন? আচ্ছা কিশোর, একটা প্রশ্ন থেকে যায়, বাম আমলে মানছি অনেক খারাপ ঘটনা ঘটেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে কি কখনো এই আন্দোলন করতে হয়েছে যে দুর্গাপুজোর আগে এইভাবে আন্দোলন? আমার মনে হয় না করতে হয়েছে বলে। আর আজকে যখন বলা হচ্ছে যে আন্দোলন নিয়ে এত প্রশ্ন উঠছে, যে এত আন্দোলন কেন হবে, আন্দোলনের রকমভেদ নিয়ে, এই মমতা বন্দ্যোপাধ্যায় তো তার বইতে, আত্মজীবনীতে লিখেছেন যে তিনি কিভাবে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কালো পতাকা নিয়ে কোনো এক প্রধানমন্ত্রীর গাড়ির ওপরে উঠে গিয়েছিলেন। সেই কথাগুলো কেন যখন আমার পূর্ববর্তী বক্তা মনিরা, না মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো করে মানে, আচ্ছা আমি একটু জানতে চাইবো, কোন প্রধানমন্ত্রী গাড়ির ওপর কালো পতাকা নিয়ে গাড়ির ওপর শটাং উঠে যাওয়াটা কি ভালো করে আন্দোলনের প্রতিফলন? বলছি না, রেফারেন্সটা মমতা বন্দ্যোপাধ্যায় টানলে তো সেটাই বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে করছেন। কথাটা কি ভুল বলেছি? একদমই ভুল না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে আন্দোলনটা করছেন। চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী নাকি সপ্তমীর দিনটা চেঞ্জ করে দেওয়া উচিত। আন্দোলন হয় উনি। আচ্ছা আমাকে শুধু একটা কথা বলুন, আজকে যদি নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসেন, তখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূলের কোনো লোকেরা তার গাড়ির উপরে কালো পতাকা নিয়ে উঠে যায়, তাহলে আপনি সেটাকে সমর্থন করছেন? না, আমি একটা কথা বলছি, খুব ভালো বললে আমি একটা কথা বলছি যে মণিশঙ্কর দা, আমার একটা কোশ্চেন আছে। সমবেতী বিজেপি এলে তবে বিজেপি বুঝলাম। মণিশঙ্কর দা, আমার একটা কোশ্চেন আছে। মণিশঙ্কর দা, বিজেপি তো এসএসসি পরীক্ষা নেয় না। এক সেকেন্ড, আমি মৌমিতা আসছি। আমার প্রশ্ন হচ্ছে মণিশঙ্কর দা, যদি চতুর্থীর দিন আমার পরিবারের কাউকে বা আপনার পরিবারের কাউকে বা আমাকে আর আপনাকে রাস্তায় এভাবে বসে থাকতে হতো, কেমন লাগতো মণিশঙ্কর বাবু? কেমন
লাগতো মণিশঙ্কর আমি বলছি এই লোকগুলো বসে আছে, আমি বলছি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকরির জন্য রাস্তায় বসে থাকতে হতো ওনার কেমন লাগতো মণিশঙ্কর বাবু, যদি ফিরহাদ হাকিমকে বসে থাকতে হতো? শুনুন, পিছন দিকে তো ব্যাক সাইডে তো আছে। আমি বলছি ব্যাক সাইডের লোকেরা, তাদের বক্তব্য হচ্ছে যে আন্দোলনটা যদি চুপচাপ থেকে যায়, কিছুদিনের জন্য গ্যাপ হয়ে যায়, ফোকাসটা নষ্ট হয়ে যাবে। আরে সিনেমার পিছনেও অনেকে করে, গান করে, ইয়ে করে, না পিছনে আছে তো আমরা দেখেছি, আমরা দেখেছি আপনাদের ব্যাক সাইডে কে আছে? উনি বলছেন আপনাদের ব্যাক সাইডে কেউ একটা আপনাদের আন্দোলন করতে নাকি ঠেলে দিচ্ছে কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে। কে আছে মোহাম্মদ মহিউদ্দিন? আপনি বলুন আজকে আপনারা কি অরিজিনালি আন্দোলন করছেন না মানুষকে ধোঁকা দিচ্ছেন? উত্তর দিতে দিন, উত্তর। প্রশ্ন করতে চাই, উনি বললেন আমাদের ব্যাক সাইডে কেউ থাকে, তো আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি পরিষ্কার করে বলুন আমাদের ব্যাক সাইডে কে আছে? আমরা চাকরি প্রার্থীরা যোগ্য চাকরি প্রার্থীরা রাস্তায় দাঁড়িয়ে আছে। মাদ্রাসায় মুখ্যমন্ত্রী মাননীয়া যখন 2011 সালে ক্ষমতা এসেছিলেন বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন নতুন করে, তার সেই ভাওতাবাজি কোথায় গেল? সেই ফলটা আজকে জিরো। 10,000 মাদ্রাসা তো দূরের কথা, কোর্টে যান কেন? তৈরি করেন না, মামলা করেন কেন? কোর্টে মামলা কেমন লজিক স্যার? মামলা করলে রাস্তায় আন্দোলন করা যাবে না। আজকে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, আসি আবার ডিবেটে। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে, কিশলয়ের অগ্নিবাণে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ। ফুঁসছে জনতা, এবার কি ক্ষমতা হারাবেন মমতা? প্রশ্ন করছি, সন্ধ্যে 6টায় 1 নম্বর শো কিশলয়ের অগ্নিবাণের দ্বিতীয় ভাগ। আমি অব্রকে দিয়ে শুরু করব। অব্র, আমার প্রশ্ন হচ্ছে, রাস্তায় জনতা আমি দেখছি, সংখ্যালঘুরা রাস্তায়, সংখ্যাগুরুরা রাস্তায়, চাকরি হারারা রাস্তায়, চাকরি প্রার্থীরা রাস্তায়, ডাক্তাররা রাস্তায়, প্রত্যেকে রাস্তায়, সাধারণ মানুষ রাস্তায়। মানুষের পকেটে টাকা নেই, চাকরি নেই, তাদেরকে উল্টে পুলিশ ধরে ধরে প্রিজন ভ্যানে ঠেলছে। এই ক্ষোভের ফল কি হবে বলে মনে হচ্ছে? অব্র, দেখুন ভাই একটা কথা বললো যে 10,000 মাদ্রাসা তৈরি করার প্রতিশ্রুতি তৃণমূল সরকার ক্ষমতায় এসে দিয়েছিল, কিন্তু সেটা করেনি, তাই তো? কিন্তু যেটা করেছে আমি সেটা বলে দিই, খুব পার্টিনেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে খারিজি মাদ্রাসাগুলোকে অনুমোদন দেওয়ার চেষ্টা করেছে এবং সেখানে ট্যাব, সাইকেল, স্কলারশিপ এই ধরনের জিনিসপত্র দেওয়ার কিন্তু তারা প্রকল্প নিয়েছে। ব্যাপারটা হচ্ছে যদি কেউ খারিজি মাদ্রাসায় যায় পড়তে, তাহলে কিন্তু সে হায়ার স্টাডিজ করতে পারবে না, কারণ সে তার ডিগ্রিজগুলো কিন্তু ভ্যালিড নয়। কিন্তু ভাই যেটা বলছে যে যদি মাদ্রাসা হতো, যদি মাদ্রাসা উন্নয়নের জন্য তাদের খাতে টাকা দিত এবং সেই জন্য কাজ করতো, তাহলে কিন্তু মুসলিম সম্প্রদায়ের উপকার হতো। আরেকটা জিনিস আমাদের ভুলে গেলে চলবে না, রাজ্যের এখনকার যে শিক্ষামন্ত্রী, যে এই মুহূর্তে জেলের বাইরে আছেন, ব্রাত্য বসু, উনি কিছুদিন আগে কিন্তু একটা পথসভা থেকে বলেছিলেন চাকরি তো পাবে কারা? চাকরি পাবে তারা যারা তৃণমূল কংগ্রেস করে। আমি বলছি, আর মনে করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে কেউ কি নিজের লোককে একটা দুটো চাকরি দেয় না, চাকরি বেলাবে, যারা যোগ্য তারা চাকরি পাবে না, এরা চাকরি বাতাসের মতো বেলাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে পূর্বতন শিক্ষামন্ত্রী চাকরি বিক্রি করে সে কিন্তু জেলে বসে রয়েছে এখন। আর এখনকার যে শিক্ষামন্ত্রী, তার মানসিকতা হচ্ছে যারা তৃণমূল করে তারা চাকরি পাবে। এবং মুখ্যমন্ত্রীর কথা যেটা কিশলয় তুমি বললে, যে দল করলে চাকরি পাবে, এরকমভাবে হরিণ লুটের বাতাসের মতো চাকরি পেলবে। কিন্তু যারা যোগ্য, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, যারা এত বছর ধরে কষ্ট করছে, পরীক্ষাগুলো দিয়ে বসে আছে, তারা চাকরি পাওয়ার যোগ্য নয়, কোটানকোট যোগ্য নয়, তৃণমূলের নজরে যোগ্য নয়, কারণ তারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়নি, তারা তৃণমূলকে টাকা দেয়নি। আমি বলছি এইটা যদি সুপারস্ট্রাকচার হয় তৃণমূলের, এটা যদি সিস্টেম হয় তৃণমূলের, তাহলে আমাদের রাজ্যের মানুষ কি করবেন, কোথায় যাবেন, কি খাবেন? কতগুলো পরিবার এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, জেনারেশনের পর জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, এটা কিন্তু বুঝতে হবে। আরেকটা যেটা হচ্ছে, যারা পারছে তারা এই রাজ্য থেকে চলে যাচ্ছে। মোহাম্মদ মহিউদ্দিন হাত তুলছেন, আমাদের বাংলা। মোহাম্মদ মহিউদ্দিন হ্যাঁ হাত তুলছেন, বলুন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে মাদ্রাসা নিয়ে যেহেতু এখানে কথা হচ্ছে, তো মাদ্রাসা সম্পর্কে আমি পরিষ্কার, আপনারা রাস্তায় নামছেন কেন স্যার? প্রথম কথা, আপনাদের তো মুখ্যমন্ত্রী নাকি সব দিয়েছেন, বারবার মুখ্যমন্ত্রী নিজেই বলেন আপনাদের মসিহা, আপনাদের রক্ষা করেন, আপনাদের প্রতিশ্রুতি দেন, আপনাদের চাকরি দেন, মাদ্রাসা দেন, ইত্যাদি দেন, আপনারা পাননি, রাস্তায় নেমেছেন কেন? একদমই একদমই আমি খুবই অল্প কথার মধ্যে সামারিতে প্রকাশ করে দেবো আমি, যে মুখ্যমন্ত্রী মাননীয়া যখন বলেছিলেন যে 10,000 মাদ্রাসা দেবো, মুখ্যমন্ত্রী আমাদের সংখ্যালঘুদের জন্য মসিহা হয়ে এসেছিলেন, কিন্তু তার আজও পর্যন্ত তার যে ইমপ্লিমেন্টেশন সমাজে আজও পর্যন্ত আমরা দেখতে পাইনি। এখনো পর্যন্ত একজন সংখ্যালঘু হয়ে আমি এটা বলছি, শুধু সংখ্যালঘু মুসলিম
নয়, দলিত আদিবাসীদেরও কিছু করতে পারেননি তিনি। কারণ মাদ্রাসায় কারা পড়াশোনা করে, প্রথমত আমি মাদ্রাসার কথাটা বলতে চাই, যে বললেন মাদ্রাসায় যে সাইকেল দিচ্ছেন খারিজি মাদ্রাসা, এই মাদ্রাসা সম্পর্কে একটু পরিষ্কার করে বললে আপনারা বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গে বর্তমান চলমান 614টি মাদ্রাসা আছে, যে মাদ্রাসা সরকার অনুমোদনকৃত, এবং সেই মাদ্রাসায় কারা পড়াশোনা করে আর কারা চাকরি করে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি 10 জন শিক্ষক থাকে, তার মধ্যে 5 থেকে 7 জন কিন্তু অমুসলিম শিক্ষাকর্মী সেখানে চাকরি করেন। তার মানে এইটা নয় যে মাদ্রাসা মানে সেখানে শুধুমাত্র মুসলিমরাই চাকরি পাবেন বা পড়াশোনা করবেন, তা নয়। এবং বহু ভুরি ভুরি মাদ্রাসা আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো, সেখানে গরিব আদিবাসী একেবারে নিম্ন শ্রেণীর মানুষ যারা লক্ষ লক্ষ টাকা করে খরচ করে বেসরকারি জায়গায় পড়াশোনা করতে পারে না, তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আজকে আপনি বলছেন যে মাদ্রাসাটাকে কোনো রাজনৈতিক রং কিংবা কোনো একটা ধর্মীয় রং দিকে রাঙিয়ে দেবেন, এটা আপনি ভুল করছেন। মাদ্রাসা মানে একদম পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া দলিত আদিবাসী গরিব মানুষের পড়াশোনার একটা জায়গা। এখান থেকে আর সেখানেও প্রতিশ্রুতি দিয়ে কাজ করছেন না মুখ্যমন্ত্রী, আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় 13 সালের পর থেকে 23 সালে যে পরীক্ষাটা হয়েছে মাত্র 1729। উত্তর দিন মণিশঙ্কর বাবু। মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে তো ক্ষমতা হারিয়ে ফেলবেন, সংখ্যালঘুরাও সাথে নেই। উত্তর বেশ, মণিশঙ্কর বাবু উত্তর। দুটো কথা বলবো, একটা হচ্ছে আমি বললাম প্রথমেই বললাম যে উনি যেগুলো বলছেন আমি কোনো কন্ট্রাডিক্টরি করছি না, কিন্তু আমাদের তার মানে আপনি মানছেন ফেলিওর মুখ্যমন্ত্রী? ফেলিওর কেন বলবো, আমি বলছি যদি কোনো আনলফুল হয়ে থাকে তার জন্য আনলফুল না, প্রতিশ্রুতি দিয়ে পালন না করা, প্রতিশ্রুতি পালন না করলে আদালত দেখবে, আদালত যায়, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে অগ্র রেফারেন্স আপনারা কি করতে আছেন, পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন, আপনারা কি করতে আছেন, যে রেফারেন্স আমাদের কেউ প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখলে আদালত দেখবে। আচ্ছা বেশ, শেষ করুন, বাকি দুজন আছে। অব্র একটা রেফারেন্স দিল যে যিনি জেলের বাইরে আছে আমাদের শিক্ষামন্ত্রী, মানে জেলটাকে বলো বাইরে আছে, মানে কদিন পরে ঢুকবে বলতে চাইলো। আমি বলছি জেলের ভেতরে থেকে একজন লোক যখন ভারতবর্ষের হোম মিনিস্টার হয়ে যায় তখন অমিত শাহ মন্ত্রী হয়ে জেলে ঢুকেছে, বলুন না মদন মিত্র মন্ত্রী হয়ে জেলে ঢুকেছে, এইগুলো তো বলতে হবে। সময় কম, মমিতা হাত তুলছেন, সময় কম, মমিতা হাত তুলছেন, মমিতা 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 মন্ত্রিসভা না চোরের সভা? মমিতা অমিত শাহ ক্লিয়ার করেছিলেন যখন তার উপর অভিযোগ ছিল, তিনি সমস্ত পদ থেকে পদত্যাগ করে তার অভিযোগ ক্লিয়ার হওয়ার পর তিনি পদ গ্রহণ করেছেন। বেশ, উত্তর মমিতা। আমার টপিক ওটা নয়, মমিতা এক সেকেন্ড, মমিতা আমার টপিক নয়, মমিতা। হ্যাঁ 1 মিনিট। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো কিন্তু একটা সময় ক্ষমতায় থেকে মানুষকে রাস্তায় নামতে বলেছিলেন, তার পরিণামটা কি হয়েছিল? তাকেই সরিয়ে দেওয়া হয়েছিল। ইতিহাস বলছে কিশলয় যে ক্ষমতায় থেকে বারবার স্ট্রিট মুভমেন্ট যদি হয় তখন কিন্তু শেষমেশ মানুষের মনে একটা গেঁথে যায় যে সরকার তার নিজের জায়গায় অক্ষম। এবার বিষয়টা হচ্ছে যে সবাই যদি রাস্তায় বারবার জমায়েত হয় অথচ কোনো ফল না হয়, তাহলে মানুষের চোখে এই সরকারের ভূমিকাটা কি? সরকার তো কোনো কথাই শুনছে না। এবং এটা ঠিক যেমন সেই বারবার ধর্মঘট করে শেষে আর কেউ পাত্তা দেয় না, তখন রাজনৈতিকের যে আন্দোলন শক্তিটা, মানে সেই শক্তিটাই তখন রাজনীতির কিন্তু শেষ হয়ে যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এটাই চাইছেন যে এত মুভমেন্ট হচ্ছে এইগুলোকে কি করে দমিয়ে বসিয়ে দেওয়া যায়, কারণ উনিও খুব ভালো বুঝতে পারছেন যে এই মুভমেন্ট কিন্তু ওনার সরকারকে শেষ করে দিতে পারে। কারণ গৃহ আন্দোলনের কথা আমি বারবার বলি, গৃহযুদ্ধের কথা, যেটা আমরা বাংলাদেশে দেখলাম যে একটা স্টুডেন্ট প্রোটেস্ট কিভাবে পুরো দেশকে একদম শেষ করে দিল প্রায়। সাধারণ মানুষ রেগে গেলে সেটা শাসক পক্ষের পক্ষে একটা ডেঞ্জার হয়, বুঝলাম। আমি যাব শম্পা ম্যাডামের কাছে। শম্পা ম্যাডাম, ফুঁসছে জনতা, ক্ষমতা হারাবেন মমতা, আমার দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন কিশোরের অগ্নিবাণ, আপনার কি উত্তর বলুন? দেখুন, সেটা তো একটা আলাদা রাজনৈতিক অঙ্ক, কিন্তু এইটুকু আমরা প্রত্যেকেই বুঝতে পারছি বা এরকম পারসেপশন মানুষের তৈরি হয়ে গেছে যে অনাচারের মধ্যে দিয়ে বা যে নানান রকম অস্বাভাবিক দুর্নীতির মধ্যে দিয়ে এই সরকারের কাজকর্ম চলেছে সেটা নজিরবিহীন। এবং সেই দৃষ্টান্তগুলো নজিরবিহীন বলেই আরজি করের মতন ঘটনা থেকে শুরু করে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে করাপশন, র্যাম্পেন্ট করাপশন, এবং সেটা প্রমাণিত হচ্ছে। সেইটার তো একটা কোথাও শেষ আছে, অর্থাৎ আদালতের একের পর এক রায় সেটাকে তার এবং মানুষের জন আন্দোলনের যে শক্তি, এটা কিন্তু শুধুমাত্র দেখতে হবে কোন রাজনৈতিক দল। বেশ, আমি 5 সেকেন্ড করে দেব, একদম সময় কম। মণিশঙ্কর বাবু একটা করে সেন্টেন্স। হ্যাঁ, আমার সময় কম। যে রেফারেন্স টানছেন মমতা ব্যানার্জির আন্দোলন আর আমাদের যে অ্যারিস্টোক্রেট আন্দোলন, মানে যেমন ডাক্তারদের আন্দোলন, প্রথমেই কোটি টাকা উঠে গেল, তারপর আন্দোলনটা শুরু হলো। অ্যারিস্টোক্রেট আন্দোলনটা মমতা ব্যানার্জি করেনি। আন্দোলন করতে হলে নিঃশর্তভাবে, বুঝলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কি আন্দোলন করেছেন? বেশ, উনি আন্দোলন করেছেন অবশ্যই। আপনি আদালতে যাওয়ার কথা বলছেন, যে আদালত
আদালতকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির মন্দির। আমি আসি, অব্র হাত তুলছেন, একটা করে সেন্টেন্স, আমার সময় কম, একটা সেন্টেন্স আসি। মনিদার সলিউশন হচ্ছে তৃণমূল সরকার চুরি জোচ্চুরি করে যাবে আর আপনি সকালবেলা দাঁতটাও মাজবেন আদালতে, একদম আর কোনো সলিউশন নেই। তৃণমূলকে হাঁটান, রাজ্যকে বাঁচান। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর নন্দীগ্রামে স্বার্থহীন আন্দোলন করেছিলেন, তো উনি চাননি তো যে ওনার সরকার ক্ষমতায় আসে, এমনি আমি রাস্তায় চলো চলো চলো। বেশ, একদম শেষ সেন্টেন্স, হ্যাঁ সময় শেষ, সময় শেষ, বলুন মোহাম্মদ মহিউদ্দিন। হ্যাঁ শেষ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যিনি আছেন বলতে চাচ্ছেন যে আদালতে যেতে হবে, আমাদের আন্দোলন করতে হবে না, আদালতে যেতে হবে। আদালত গেলে আন্দোলন তো আমি বলতে চাই এখানে যেতে বলেন, এখানে আমি WPF আন্দোলন করবেন, বেশ শেষ করবেন। আমি এখানে বলতে চাই WPF 3562 অফ 2025 ABM আব্দুল্লাহ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে জাস্টিস সৌগত বসুর একটা কোট আমি এখানে বলতে চাই। তিনি বলছেন দিস রিট পিটিশন হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ সিলেকশন প্রসেস 9, 10, 11, 12 বেসড অন দি সিলেকশন প্রসেস। তাহলে এখানে বলতে যাচ্ছেন যে 9, 10, 11, 12 এর মানে সিলেকশনের ক্ষেত্রে কোনো প্রকারের বাধা নাই, আইনি কোনো প্রকারের জটিলতা নেই, তাহলে আজও তাও কেন নয়, কেন আটকে এটা ফেলিওর কিনা? আমায় এখানে শেষ করতে হচ্ছে কিশোর অগ্নিবাণ, এই প্রশ্ন রেখে শেষ করছি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় উৎসব পালন করছেন, বেশ উৎসব পালন করুন, উৎসব তো পালন করবই, আমরা সবাই উৎসব পালন করব, দুর্গোৎসব আমাদের সবার উৎসব, কিন্তু শুধুমাত্র উৎসবটা পালন করবেন না। ফ্রান্সের রানীর মতো যাদের পেটে রুটি নেই তাদেরকে কেক খেতে বলবেন না, আগে রুটিটা সাপ্লাই করুন, আপনার দায়িত্ব। মানুষ আপনাকে ভোট দিয়েছেন, সেটিকে একটু রেসপেক্ট করুন, একটু। ছোট্ট বিরতির পর ফিরছি বড় ব্রেকিং নিয়ে, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। এবার চতুর্থীর সন্ধে পুজোর আমেজ, সরাসরি যাব নিউ টাউন সার্বজনীন দুর্গোৎসবে, রয়েছেন তনয়া। তনয়া, কি ছবি? দেখো, এবারে নিউ টাউন সর্বজনীনের যে থিম তা হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে, অর্থাৎ মা দুর্গাকে তারা এক অন্য রকম ভাবে কিন্তু গোটা দর্শনার্থীদের সামনে তুলে ধরেছেন। আমি একটু রোহিতকে বলবো ছবিটা দেখানোর জন্য। মায়ের মূর্তি এখানে খুবই স্নিগ্ধ এবং সব থেকে বড় বিষয়, মা দুর্গার আরাধনা মানেই আমরা জানি একদিকে যেমন কাশফুলের দোলা লাগলেই মূলত পুজো ব্যাপারটা চলেই আসে, একটা পুজোর গন্ধ মাখা যে সকাল তা শিউলে দিয়ে শুরু হয় এবং পাশাপাশি পদ্ম আরও যেই ফুলগুলো অর্পণ করা হয় মাকে, অপরাজিতা সহ আরো যে সকল ফুলগুলো দিয়ে অর্পণ করা হয়, মূলত তাই কিন্তু এবারের পুজো মণ্ডপের থিম হিসেবে তারা তুলে ধরেছেন অপূর্ব সুন্দর শোভা মায়ের, এতটাই শান্ত স্নিগ্ধ মায়ের রূপ, যে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে রোহিতগণ আমার ভিডিও জার্নালিস্ট। পাশাপাশি মণ্ডপের ঠিক উপরের অংশ কিন্তু বেশিরভাগটাই আয়না দিয়ে সুসজ্জিত করা হয়েছে এবং একই সঙ্গে শিউলি ফুল কিন্তু উপর থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে রীতিমতন, এবং তার সঙ্গে রয়েছে কাশফুল। এখানকার যারা উদ্যোক্তারা, আপনি উদ্যোক্তা, বেশ আমি একটু তাদের সঙ্গে কথা বলবো, যদি একটু এদিকে চলে আসেন। এবারে যে ভাবনা তাদের তরফ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ যে চিন্তা ভাবনা তারা করছেন তাতে আলাদা একটা মাহাত্ম্য রয়েছে, তার কারণ দেবী দুর্গার স্বর্গ থেকে মর্তে প্রবেশ এবং সেই স্বর্গ থেকে মর্ত মূলত ফুলের ওপর দিয়েই কিন্তু মা দুর্গা তিনি হেঁটে মর্তে প্রবেশ করেছেন, এরকমটাই তাদের ভাবনা। আমি আরো একটু স্পেসিফিক করবো তাদের সঙ্গে কথা বলে। এবারের আপনাদের ভাবনা চিন্তা, প্রত্যেকটা বছর নিউ টাউন সর্বজনীন বিভিন্ন থিম নিয়ে আসে এবং নজর কাড়া থাকে, এবারের ভাবনাটা ঠিক কোন জায়গায়? এবারের ভাবনা হচ্ছে ফুলের সাজে ফুলের মাঝে মা দুর্গা মোদের মাঝে। হঠাৎ করে এইরকম একটা ভাবনা চিন্তা কি কারণের জন্য, যেখানে এত অরাজকতা চলছে, বিভিন্নভাবে অশান্ত হয়ে যাচ্ছে পরিবেশে, তার মধ্যে একটা শান্তির বার্তা তুলে ধরবার জন্য? আসলে দুর্গাপূজা মানেই তো ফুল, দুর্গাপূজার কথা মনে পড়ে। মায়ের দর্শন করাচ্ছিলে চতুর্থীর সন্ধ্যেবেলা, আমরা সেই ছবি দেখছিলাম। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।